গঠনতন্ত্র ডাকসু, সেই ডাকসু গঠনতন্ত্রের 2.1 যে ধারা, সেই ধারার সাথে সরাসরি সাংঘর্ষিক। সেই ইস্যু নিয়ে আমরা আমাদের প্যানেলের অর্থাৎ প্রতিরোধ পর্ষদের যে মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক মোজাম্মেল হককে একটি আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। যারা শুনছেন সকলকেই প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে, স্মরণ করছি 24-এর যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী একটা বেসরকারি টেলিভিশনের আয়োজিত একটা অনুষ্ঠানে গতকাল চাকমা এবং পিকিংপন্থীদের এই মুক্তিযুদ্ধে কোনো অংশীদারিত্ব নেই বলে মন্তব্য করেছেন। আমরা মনে করি এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টতই মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করেছেন। আমরা বলতে চাই এই মিথ্যা বক্তব্যের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে একটা জনগোষ্ঠীর যে গৌরবোজ্জ্বল ভূমিকা, গৌরবোজ্জ্বল যে অবদান, সেই অবদানকে অস্বীকার করেছেন, ইতিহাসকে বিকৃত করেছেন। এটা পাহাড়ি জনগোষ্ঠীর মানুষদের জন্য এক চরম অবমাননাকর। আমরা ইতিহাস থেকে জানি যে 25 মার্চের কালো রাতে যে পাক হানাদার বাহিনী ঢাকার নিরস্ত্র বাঙালিদের উপর, নিরস্ত্র মানুষদের উপর যে জঘন্য বর্বর যে হত্যাকাণ্ড চালায়, সেটার প্রতিবাদ গড়ে তোলে ইপিআরের সদস্যরা। এবং সেই ইপিআরের সদস্যদের মধ্যে চাকমা জনগোষ্ঠীর 20 থেকে 22 জন ব্যক্তি বীর যোদ্ধা ছিলেন। তাদের মধ্যে অন্যতম ভূমিকা ছিল অমৃতলাল চাকমা, স্নেহময় চাকমা, রঞ্জন চাকমা, মতিলাল চাকমা সহ আরো অনেকের। মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গ করেছেন খগেন্দ্রলাল চাকমা, রমণী রঞ্জন চাকমা সহ আরো অনেকেই। আপনারা জানেন এই বীর সেনানী যোদ্ধারা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তারা কিন্তু মুক্তিযোদ্ধা সনদ নিতেও যাননি। মুক্তিযুদ্ধ সনদের মাধ্যমে যে সুযোগ সুবিধা নেওয়ার যে সুযোগ ছিল, সেই সুবিধা পর্যন্ত তারা নেননি। বিভিন্ন কারণে আমরা দেখি যে এই বিভিন্ন কারণে মুক্তিযুদ্ধের সময় গুটি কয়েক পাহাড়ি মানুষের নিশ্চয় পাকিস্তানের পক্ষে সমর্থন ছিল, কিন্তু গুটি কয়েক ব্যক্তির এই পাকিস্তান সরকারের পক্ষে সমর্থনের কারণে কোনো একটা জাতিসত্তার, কোনো একটা জাতিগোষ্ঠীর সকল মানুষের যে গৌরবোজ্জ্বল অর্জন, সেই অর্জনকে কোনোভাবেই অস্বীকার করা যেতে পারে না, সেই অর্জনকে কোনোভাবেই খাটো করে দেখা যেতে পারে না। আমরা বলতে চাই এইবারের যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে পাহাড়ি বাঙালি সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আমরা দেখেছি এইবারের গণ অভ্যুত্থানেও খগেন্দ্রলাল চাকমার মতো এই হৃদয়চন্দ্র তারোয়ারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ পাওয়ার জন্যে। এই বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নকে ধারণ করে পাহাড়ি বাঙালিরা যে ঐক্যবদ্ধ লড়াই করেছে, সেই লড়াইকে তারা আবারও প্রশ্নবিদ্ধ করলো, সেই লড়াইকে আবারও খাটো করলো। আপনারা জানেন যে মৌলানা ভাসানী ছিলেন একজন পিকিংপন্থী মানুষ, সিরাজ শিকদার ছিলেন একজন পিকিংপন্থী, কিন্তু আমরা যদি দেখি ইতিহাস থেকে জানি 1969 সালে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের আহ্বান করেছিলেন সিরাজ শিকদার। 1970 সালে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন সিরাজ শিকদার। মৌলানা ভাসানী 1957 সালে কাকমারির সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন, এবং সেটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রথম বলিষ্ঠ উচ্চারণ। আপনারা যদি দেখেন যে ইতিহাস থেকে জানবেন যে পিকিংপন্থীরা আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার বিরোধিতা করেছিল। পিকিংপন্থীরা ভারত সরকারের সহযোগিতায় মুক্তিযুদ্ধ পরিচালনার বিরোধিতা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, বিরোধিতা করা, ভারত সরকারের সহযোগিতা নিতে বিরোধিতা করা আর মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এক হতে পারে না। এই দুটাকে যারা গুলিয়ে দেন তারা নিশ্চয় এই ইতিহাসকে বিকৃত করতে চান। আপনারা এটাও নিশ্চয় জানেন যে জামাতে ইসলাম যেই রকম ভাবে পাকিস্তান সরকারকে সমর্থন করেছিল, কোন পিকিংপন্থী নেতা পাকিস্তান সরকারকে সেরকম করে সমর্থন করেনি। শুধু এই ঘটনায় নয়, আমরা দেখেছি
বারবার যখন এই মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে তখন তারা মুক্তিযুদ্ধকে একটা ভারতীয় চক্রান্ত হিসাবে দেখাতে চায়, মুক্তিযুদ্ধকে ভারতের একটা ষড়যন্ত্র হিসাবে দেখাতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশের শ্রমিক, কৃষক, ছাত্র জনতার যে গৌরবোজ্জ্বল লড়াই, সেই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে 1971 সালে। এই লড়াইয়ের ইতিহাসকে যারা মুছে দিতে চায় সে তাদের এই অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই রুখে দাঁড়াবে। আপনারা আরো জানেন একই প্যানেলের আরো একজন প্রার্থী কিছুদিন আগে একজন প্রার্থী আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান ছিনতাইকারী বলে অবমাননা করেছিলেন। পরবর্তীতে তাকে এই প্যানেল থেকে তার এই নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু তিনি এখনো প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা বলতে চাই একজন বীরশ্রেষ্ঠকে অপমানজনক অপমানজনক মন্তব্য করার পরেও কিভাবে এই ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ডাকসু নির্বাচন করতে দিচ্ছে, সেই প্রশ্ন আমরা রাখতে চাই। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক শহীদ মুনীর চৌধুরী, শহীদ আনোয়ার পাশা, জ্যোতির্ময় গুহ ঠাকুরদা, জিসি দেব, গিয়াসউদ্দিন আহমেদ সহ শত শত ছাত্র শিক্ষক এই মুক্তিযুদ্ধে হত্যার শিকার হয়েছে। তাদের রক্তে ভেজা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগেই এই ছাত্র শিবির এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, 25শে মার্চ কালো রাতের হত্যাকাণ্ড, 14ই ডিসেম্বরের যে বুদ্ধিজীবী হত্যা, সেটার সাথে যারা যুক্ত ছিল সেই কুখ্যাত ব্যক্তিদের ছবি প্রদর্শনীর আয়োজন করলো। এর মধ্য দিয়ে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকদের যে ভূমিকা, সেই লড়াকু ভূমিকাকে অপমান করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা কলঙ্কিত করলো। আপনারা জানেন যে ডাকসুর গঠনতন্ত্রের 2-এর ক নং ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ডাকসুর লক্ষ্য এবং উদ্দেশ্য হবে 1971-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সমুন্নত রাখা। আমরা দেখছি এই মুক্তিযুদ্ধকে অবমাননাকারী একাধিক প্রার্থী একটা প্যানেল থেকে নির্বাচন করছে বা করার চেষ্টা করেছে, যাকে পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। ডাকসুর গঠনতন্ত্রের বিরোধিতা করার পরেও এই ফাতিমা তাসনিম জুমার ডাকসু নির্বাচন করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না, এই কথাটা আমরা স্পষ্টভাবেই বলছি। আমরা বলছি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের অবমাননার অভিযোগে অবিলম্বে তার প্রার্থিতা বাতিল করতে হবে। যদি প্রশাসন তার এই প্রার্থিতা বাতিল না করে তাহলে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হবে। আমাদের ধরে নিতে হবে প্রশাসন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী এই গণহত্যার সাথে জড়িতদের এবং মুক্তিযুদ্ধের অপমানকারীদের, একটা জনগোষ্ঠীর গৌরবোজ্জ্বল ইতিহাসকে অস্বীকারীদের পক্ষ নিচ্ছে। প্রশাসন এর মধ্য দিয়ে ডাকসু নির্বাচনের যে নিরপেক্ষ পরিবেশ, সেই পরিবেশকে নষ্ট করছে। তাই আমরা এইটাকে কেন্দ্র করে আমাদের মনে সন্দেহের উদ্রেক হবে। তাই আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই অবিলম্বে এই ফাতিমা তাসনিম জুমার প্রার্থিতা বাতিল করতে হবে। আমাদের এই লড়াই শুধু নির্বাচনী লড়াই নয়, এই লড়াই বৈষম্যহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লড়াই। এই লড়াইয়ে মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণঅভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আমাদেরকে পথ দেখায়। এই লড়াই আমাদের শ্রমিক, কৃষক, ছাত্র জনতার যে গৌরবোজ্জ্বল অর্জন, স্বাধীনতার যুদ্ধকে যারা এই স্বাধীনতা যুদ্ধের যে গৌরবোজ্জ্বল অর্জন, এই অর্জনকে যারা দলীয় ইতিহাস হিসাবে দেখাতে চায়, দলীয় অর্জন হিসাবে দেখাতে চায়, সেটার বিরুদ্ধে লড়াই। এই লড়াই যারা এই মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে দিতে চায় তারও বিরুদ্ধে লড়াই। এই লড়াই যারা মুক্তিযুদ্ধকে একটা ভারতীয় ষড়যন্ত্র হিসাবে দেখাতে চায় তার বিরুদ্ধে লড়াই। এই লড়াই 2024-এর গণঅভ্যুত্থানকে যারা একটা মার্কিন চক্রান্ত, কালো শক্তির অপতৎপরতা হিসাবে দেখাতে চায় তার বিরুদ্ধে লড়াই। আমাদের এই লড়াই চলমান থাকবে। এই লড়াইয়ে আপনাদের সকলকে যুক্ত হওয়ার, সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমাদের যেই ডাকসুর গঠনতন্ত্র, সেই ডাকসুর গঠনতন্ত্রের দ্বিতীয় ধারার যে প্রথম উপধারা, সেই প্রথম উপধারায় বলা হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রের বা ডাকসুর বডি হিসেবে একটা প্রধান কাজ মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সমুন্নত রাখা।
হয় বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল এই ধারাটিকে অবলুপ্ত করে দেওয়া এবং মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলন বিষয়ক যে সম্পাদক সেই সম্পাদকের ধারাকে অবলুপ্ত করা, তা না হলে তাদের উচিত যে ব্যক্তি মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনাকে আক্রান্ত করেছে তার যে প্রার্থিতা সেই প্রার্থিতা বাতিল করা। কথা খুব সহজ, যদি শুধুমাত্র ত্রিদীপ রায়ের কারণে চাকমা জনগোষ্ঠীকে মুক্তিযুদ্ধ বিরোধী বলা যায়, তাহলে গোলাম আজমের কারণে গোটা বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ বিরোধী বলতে হবে। এই যে চক্রান্ত, এই চক্রান্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমন নয়, শুধুমাত্র জামাতের যে গণহত্যার ইতিহাস সেই গণহত্যার ইতিহাসকে খর্ব করা বা নগণ্য করে তোলার জন্য শুধু তাই নয়, সেই ইতিহাস একই সঙ্গে জাতি বিদ্বেষী। আপনারা ইতিমধ্যেই মোজাম্মেলের বক্তব্যের মধ্য দিয়ে জানলেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে চাকমাদের ভূমিকা কি ছিল। আপনারা জানেন বাংলাদেশের যে পিকিংপন্থী কমিউনিস্টরা রয়েছেন তাদের মুক্তিযুদ্ধে ভূমিকা কি ছিল। একটি কথা স্পষ্ট করে বলতে হয়, পিকিংপন্থী কমিউনিস্টরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এই বক্তব্য স্পষ্টতই মুজিববাদী বয়ান। এবং যারা বাংলাদেশে এই মুজিববাদী বয়ান ফিরিয়ে নিয়ে আসছে, যারা এই মুজিববাদী বয়ান স্থাপন করছে, তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং আমরা স্পষ্টত জানাতে চাই যে এই যে ব্যক্তি জুমা, তার যে প্রার্থিতা সেই প্রার্থিতা অবশ্যই খারিজ করতে হবে। আমাদের এখানে আপনারা জানেন বাঙালি বাদেও নানান আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি রয়েছেন। আমাদের এখানে সদস্য পদে নির্বাচন করছেন আমাদের সহযোদ্ধা হেমা চাকমা। হেমা চাকমা চাকমা সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে এবং প্রতিরোধ পর্ষদের একজন প্রতিনিধি হিসেবে তার যে বক্তব্য এই বিষয়ে সেই বক্তব্য উপস্থাপন করবেন। সাংবাদিক বন্ধুরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আমার নাম হেমা চাকমা। যেহেতু আপনারা আমার নাম জানছেন, আমার নামের শেষের দিকে চাকমা টাইটেলটা আছে, তো সেক্ষেত্রে সেই ধারাবাহিকতায় যদি আমি আজকে বলতে চাই, গতকালকে যমুনা টিভির একটা আলোচনা সভায় আমাদের যে ঐতিহাসিক বটতলা আছে সেইখানে বলা হয়েছিল যে চাকমা জনগোষ্ঠী হচ্ছে মুক্তিযুদ্ধের কোন স্টেক ছিল না। আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই, তীব্র ঘৃণা জানাই। এই কারণে এই মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না, এই মুক্তিযুদ্ধ সবার, এই মুক্তিযুদ্ধের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটা অংশগ্রহণ ছিল। আপনারা জানেন পাহাড় থেকে সমতলে আমরা সবসময় লড়াই করে আসছি। আমাদের এই চাকমা সহ ত্রিপুরা মারমা জনগোষ্ঠী যারা আছি, আমাদের এই সংগ্রামটা অস্তিত্বের লড়াই। আপনারা জানেন এই বাংলাদেশ সরকার আমাদেরকে বিভিন্ন টার্মে সংজ্ঞায়িত করতে চায়, কিন্তু একটা জনগোষ্ঠী সেই কোন পরিচয়ে পরিচিত হতে চায় সেটা কিন্তু এখন আমাদের কেস্টের এই স্বীকৃতিটা এখনো পর্যন্ত দিচ্ছে না। কিন্তু আমাদের এই লড়াই একদম শুরু থেকে আমরা অনেক জায়গা থেকে সংগ্রাম করে আসছি এবং আমি এটা স্পষ্ট করে বলতে চাই, আমরা চাকমা জাতিরা একদম শুরু থেকে আজ এই পর্যন্ত 71 থেকে শুরু করে 2024-এর যে গণ অভ্যুত্থান ছিল সবকিছুকে ধারণ করে আজকে আমরা এই জায়গায় এখানে এসেছি। এবং আমি আজকে বলতে চাই, গতকালকে আমি যখন এই বক্তব্যটা দেখেছিলাম সারাদিন প্রচারণা ক্যাম্পেইনের পরে, যখন আমি হলে গিয়ে দেখি যে আমার জাতির বিরুদ্ধে এইভাবে ক্যাম্পেইন করা হচ্ছে, বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল এই প্যানেল থেকে যখন বলা হচ্ছে যে চাকমারা কোনো স্টেট ছিল না, তাহলে আমার তাদের জ্ঞান ইতিহাস চর্চা নিয়ে আমার প্রশ্ন জাগে কেন? ঠিক, আমি প্রথমে আমার দায় স্বীকার করে নিচ্ছি, চাকমারা যা ত্রিদীপ রায় পাকিস্তানপন্থী ছিলেন, কিন্তু তার মানে এই নয় যে সব চাকমারা পাকিস্তানপন্থী ছিলেন। আপনারা জানেন অনেক চাকমা জনগোষ্ঠী আছে যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং আমাদের মধ্যে, আমাদের জাতির মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল না যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আমরা কিনে আমরা সার্টিফিকেট নাম নিয়ে আমরা পরবর্তীতে সুবিধা অর্জন করব। আপনারা জানেন চাকমা জনগোষ্ঠীরা সবসময় আগে থেকে ছিল, শুধু চাকমা জনগোষ্ঠী ছিল না, এখানে মারমা ত্রিপুরা থেকে শুরু করে সবার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, চাকমা সহ পাহাড়ের যত সব গোষ্ঠীগুলো আছে তারা সবাই 71পন্থী এবং 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে। এখন কালকের যে ঘটনা নিয়ে যদি আমি একটু বলতে চাই, যে শিবির সমর্থিত যে প্যানেলটা, সেখানে মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলনের যে সম্পাদক প্রার্থী ফাতিমা তাসলিম ঝুমা, সেখানে তার যে মন্তব্য সেটার বিরুদ্ধে আমি এখনো এই পর্যন্ত স্পষ্ট করে বলতে চাই, এই মুক্তিযুদ্ধ কারো বাপের না। আই রিপিট, এই মুক্তিযুদ্ধ কারো বাপের না। কারণ এই মুক্তিযুদ্ধের ঘটনা যদি আমরা একটু শুনি এবং যদি আমরা ইতিহাস দেখি, আমরা যদি এই কথা বলতে চাই যে 58 সালের যে আইয়ুব খানের শাসনামলে শেখ মুজিবুর রহমানকে কারা হচ্ছে কি মানে আশ্রয় দিয়েছিল, কক্সবাজারের যে চাকমারা আছে তারা সবাই ওখানে আশ্রয় দিয়েছিল এবং এরপরে মেজর জিয়াউর রহমানকে নদী পার করিয়ে দিয়েছিল মৃগাঙ্গ চাকমা, যার আসল নাম হচ্ছে গৌরাঙ্গ চাকমা। এবং যেই চাকমা রাজা ত্রিদীপ রায়কে নিয়ে আপনারা পাকিস্তানপন্থী বলেছেন, সেই পরিবারের আরেকজন সদস্য কে রায় তার দলবল নিয়ে ত্রিপুরায় গিয়েছিলেন মুক্তিযুদ্ধ করতে। এবং সেই সাথে আমি যদি বলতে চাই, এখনো অনেক মানুষজন আছে মানে যারা হয়তো আমাদের সাথে নাই, যেমন আমি কিছু নাম আমি উল্লেখ করছি, চারু বিকাশ চাকমা, হেমরঞ্জন চাকমা,
খগেন্দ্র চাকমা, বিমলেন্দু দেওয়ান, আনন্দবাসী, কৃপাসুখ চাকমা সহ অগণিত মুক্তিযোদ্ধা এই আমাদের মুক্তিযুদ্ধে মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধ শেষ হওয়ার পরে তারা কিন্তু এই জিনিসটা প্রয়োজন মনে করেনি যে আমাদের সার্টিফিকেট দরকার। এই সার্টিফিকেটের নাম করে কোনো বিকিয়ে দেওয়ার কথা তারা কখনোই এটা তুলেনি। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই যে আপনাদের আমাদের যে বীর বিক্রম আছে উইকে সিং মারমার কথা, তার কথা কিন্তু আপনারা ভুলে গিয়েছেন। তারামন বিবির কথা, তার কথা আপনারা ভুলে গিয়েছেন। এবং মংরাজা যে আছে, মংপুর সাইনের যে 33টি বন্দুক এবং $1100 কথা আপনারা ভুলে গিয়েছেন। কিন্তু আমি এই কথাটা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা ভুলে যাইনি, দেশবাসী ভুলে যায়নি এবং এবং এখনো পর্যন্ত আপনারা যারা এখনো দেখছেন সবাইকে বলতে চাই এই জিনিস কথা আমরা এখনো ভুলে যাইনি। এবং মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে বিকৃতি এবং হীনভাবে উপস্থাপনের চেষ্টার জন্য ঝুমা এবং শিবির কর্তৃক প্যানেলের শিবির সমর্থিত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। আপনারা জানেন ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী এটা কিন্তু একদম এই গঠনতন্ত্রের পরিপন্থী। তো সেক্ষেত্রে আমি চাইবো যে তারা দেশবাসীর কাছে ক্ষমা চাইবে। কালকে আমি যখন পোস্ট করেছিলাম ফেসবুকে, সেখান থেকে আমার শুরু হয়েছিল, আমার ওয়ালে যদি আপনারা এখন যান, আমার ফেসবুক প্রোফাইলে যদি আপনি যান, পাতলা পায়খানার মতো বদ বাহিনীরা আমাকে আক্রমণ করছে। কেন ভাই, কেন করবেন আপনারা পাতলা পায়খানা? কেন বদ কেন করবেন? আপনারা ভাড়া করছেন। কিন্তু আমার সুস্পষ্ট বক্তব্য এখানে যে আমরা এই মুক্তিযুদ্ধের ধারণ করি, শুধু আমি না, পাহাড়ের যত সব জনগোষ্ঠী আছে সবাই মুক্তিযুদ্ধকেও ধারণ করে, 24কেও ধারণ করে। এখন এই কথাটা আমি বলে শেষ করতে চাই, আপনারা যারা দেশের পন্থী, বাংলাদেশপন্থী, আমরা সবসময় আমাদের প্রথম পরিচয় বাংলাদেশপন্থী, যারা আপনারা বাংলাদেশপন্থী, আপনারা আগামী 9 সেপ্টেম্বর ব্যালট বিপ্লব করুন। ধন্যবাদ। বন্ধুগণ, গতকালকে যে বক্তব্য, সেই বক্তব্যে শুধুমাত্র চাকমা কমিউনিটিকে হীনভাবে উপস্থাপন করা হয়েছে তাই নয়, বাংলাদেশের যে কমিউনিস্ট আন্দোলন যা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে, বাংলাদেশের সম্মুখ সমরের যোদ্ধাদের একটা বড় অংশ যারা পিকিংপন্থী কমিউনিস্ট ছিলেন, তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকেও হীনভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি প্রতিরোধ পর্ষদের এজিএস ক্যান্ডিডেট জাবির আহমেদ জুবেলকে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আজকে এই ডাকসু নির্বাচনের এই সময় এসে ইতিহাসের কোনো পাঠ দিতে চাই না। যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তারা আজকে থেকে এই বক্তব্য দেয় নাই, তারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ম্লান করার নানান অপচেষ্টা চালিয়ে আসছে। এবং আমরা মনে করি তারা যে ইতিহাস জানে না তা না, বরং তারা সচেতন ভাবে এই কর্মকাণ্ড পরিচালিত করছে। আমাদের এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক, তিনি যে বক্তব্য দিয়েছেন পিকিংপন্থীদের ব্যাপারে, আমরা মনে করি যে এই বক্তব্য মূলতই আমার কমরেড বললেন যে আওয়ামী ন্যারেটিভের বক্তব্য। আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ঘোরাফেরা করেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেডিকেল সেন্টার এখানে সামনে দাঁড়িয়ে আছে, শহীদ ডাক্তার মুর্তজা মেডিকেল সেন্টার। শহীদ ডাক্তার মুর্তজা কে? জামাত ইসলামের কেউ না, আওয়ামী লীগের কেউ না। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ব্যক্তি, ইনি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম মহান ব্যক্তি, যিনি ছিলেন এই বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের একজন সমর্থক এবং একজন নেতা ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল এর সভ্য ছিলেন। এটা পিকিংপন্থী একটি পার্টি। আমাদের সামনে পার্শ্ববর্তী ঢাকা মেডিকেলের সামনেই শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল রয়েছে। শহীদ ডাক্তার ফজলে রাব্বি রাজনৈতিকভাবে পিকিংপন্থী রাজনীতির ধারার সমর্থক ছিলেন। এই ইতিহাস কিন্তু সবাই জানে, কিন্তু এই ইতিহাসগুলোকে বিকৃত করা হচ্ছে। আমি জাবির আহমেদ জুবেল এই বাংলাদেশের পিকিংপন্থী কমিউনিস্ট আন্দোলনের একজন গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণ করি, উত্তরাধিকার ধারণ করি। আমরা বলতে চাই এই মুক্তিযুদ্ধে যখন আওয়ামী লীগের নেতৃত্বে ঘোষণা করা হলো, পিকিংপন্থীরা ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগের নেতৃত্বে ভারতে অবস্থান করে মুক্তিযুদ্ধ তারা করবে না, তারা দেশের অভ্যন্তরে থাকে, দেশের জনগণকে সাথে নিয়ে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেবে। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের কমরেড সিরাজ শিকদার ওই বরিশাল অঞ্চলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমাদের কমরেড হায়দার আকবর খান রণদের নেতৃত্বে ওই নরসিংদীতে পূর্ব পাকিস্তান বিপ্লবীদের সমন্বয় কমিটির নেতৃত্বে নরসিংদী অঞ্চলে যুদ্ধ চলে। আমাদের এই পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল এর নেতৃত্বে ওই যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা অঞ্চলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় এই পিকিংপন্থীরা। আমরা দেখেছিলাম যে এই ঢাকা শহরে যে ক্র্যাক প্লাটুন বিভিন্ন গেরিলা অভিযান পরিচালনা করেছিল, তার একটা বড় অংশই ছিল পিকিংপন্থী ছাত্ররা। আমরা বলতে চাই যে ইতিহাসকে তারা
ম্লান করতে চায়, মুছে ফেলতে চায়, তাদের ইতিহাস এই দেশের জনগণ কখনোই গ্রহণ করে না, বরং বারবার প্রমাণ করে এই দেশ, এই মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি, এবং এই দেশ কখনোই হচ্ছে এই রাজাকারদের, আলবদরদের পুনর্বাসন কেন্দ্র হবে না। ধন্যবাদ। আচ্ছা, সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সংবাদ সম্মেলনে এই পর্যায়ে আমরা প্রতিরোধ পর্ষদের ইশতেহার ঘোষণা করব। আমাদের বিস্তারিত ইশতেহার আপনাদের সামনে পাঠ করে শোনাবেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক প্রার্থী মেঘমল্লার বসু। সংগ্রামী বন্ধুগণ, প্রতিরোধ পর্ষদের যে ইশতেহার, সেই ইশতেহার পাঠ করছি। সমতায় প্রতিরোধে নিরাপদ ক্যাম্পাস। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২৪-এর গণ অভ্যুত্থান সহ এদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এত লড়াই সংগ্রামের পরও এদেশের মানুষের মুক্তি ঘটেনি। জনগণের অপূরিত মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে সর্বব্যাপী নব্য ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার নিয়ে প্রতিরোধ পর্ষদের ইশতেহার ঘোষণা করছি। ১. ডাকসু কাঠামোর সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি। একাডেমিক ক্যালেন্ডারে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা। সিনেটের কোরাম পূর্ণ করতে ন্যূনতম ২ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধির উপস্থিত থাকার বাধ্যবাধকতা রেখে ৭৩-এর অধ্যাদেশ সংশোধন করা। সিনেটে ৫ জন নয়, ন্যূনতম ১০ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখার বিধান যুক্ত করা। হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ বা কোনো কারণে বিলুপ্ত করতে হলে তা শিক্ষার্থীদের গণভোটের মাধ্যমে হতে হবে। কোনোভাবেই প্রভোস্ট ও উপাচার্যের হাতে এ ক্ষমতা রাখা যাবে না। অনুষদ ভিত্তিক শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করা। ২. শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ, সংকোচন নিষিদ্ধ করা। IMF বিশ্বব্যাংকের পরামর্শে গৃহীত ইউজিসির কৌশলপত্র বাতিল করা। বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপস তথা PPP, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল তথা IQAC, বাণিজ্যিক নাইট কোর্স সহ শিক্ষা বিধ্বংসী সকল প্রকল্প রুখে দেওয়া। সকল প্রকার ফি বৃদ্ধি বা আরোপ বন্ধ করা। ৩ মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ বাধ্যতামূলক করা। শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা এবং মূল্যায়নের উপর ভিত্তি করে বিভাগের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া। উপস্থিতির হারের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না করা এবং নন কলেজিয়েট ডিসকলেজিয়েট ফি এর নামে জরিমানা বাতিল। অসচ্ছল শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা। ৩. গবেষণায় অগ্রাধিকার। গবেষণা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাজেটের অন্তত 10 ভাগ গবেষণা খাতে বরাদ্দ নিশ্চিত করা। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে প্রতিটি গবেষণাগারের আধুনিকায়নের ব্যবস্থা করা। প্রতিটি বিভাগে গবেষণা প্রকল্প গ্রহণ করতে উদ্যোগ নেওয়া এবং বছর শেষে গবেষণা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা। গবেষণা প্রকল্পে শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ ফেলোশিপ দেওয়া। থিসিস নেয়ার ক্ষেত্রে CGP এর প্রতিবন্ধকতা দূর করা। ৪. আবাসন সংকট নিরসন। সকল হলে সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ করা। পুরনো ভবনগুলোর সংস্কার, সম্প্রসারণ এবং নতুন ভবন নির্মাণ করতে প্রশাসনকে বাধ্য করা। প্রথম বর্ষ থেকেই প্রশাসনের তত্ত্বাবধানে সিট নিশ্চিত করা। হলের ভেতর জোরপূর্বক রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কর্মসূচিতে নেওয়া কিংবা কর্মসূচিতে যেতে বাধা প্রদান বন্ধ করা। গণরুম, গেস্টরুম ও র্যাগিং প্রথা নিষিদ্ধ করে ক্যাম্পাস চার্টার প্রকাশ করা। হলগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা কার্যকর থাকাটা নিশ্চিত করা। ৫. নারী বান্ধব ক্যাম্পাস। নারী শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা, চলাফেরার স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে বাধ্য করা। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। প্রতিটা ফ্যাকাল্টি, নারী হল ও ডিপার্টমেন্টগুলোতে কার্যকরী ভেন্ডিং মেশিন স্থাপন। গর্ভবতী ও সদ্য মা হওয়া নারী শিক্ষার্থীদের জন্য ইন্টেন্সিভ কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন সহ
সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। নারী হলে লোকাল গার্ডিয়ান নামক হয়রানির নির্মূল সহ হলের যাবতীয় হয়রানিমূলক নিয়মকানুনের অবসান ঘটানো। নারীদের হলে প্রবেশের সময়সীমা প্রত্যাহার করা। উক্ত হলে আবাসিক অনাবাসিক নারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করা। 6. সকল জাতিসত্তার অধিকার নিশ্চিতকরণ। পাহাড় ও সমতলে সকল জাতিসত্তার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণের ব্যবস্থা করা। সকল জাতিগোষ্ঠীর সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। 7. খাদ্য এবং পুষ্টিমান সুরক্ষা। হলগুলোতে ব্যক্তি মালিকানাধীন ক্যান্টিন নয়, প্রশাসনের তত্ত্বাবধানে ক্যাফেটেরিয়া চালু করা। প্রতিবেলার খাবারে অন্তত 800 কিলোক্যালোরি খাদ্য শক্তি নিশ্চিত করা। ভর্তুকি দিয়ে খাবারের দাম কমানো, মান বাড়ানো। খাবারে বৈচিত্র্যময় মেনু নিশ্চিত করা। রাত 12টা পর্যন্ত খাবারের ব্যবস্থা রাখা। কার্জন, মোকাররম, সামাজিক বিজ্ঞান, মোতাহের ভবন সহ অ্যানেক্স বিল্ডিং যেটিকে বলে সকল একাডেমিক ভবনে ক্যাফেটেরিয়া চালু করা। কলা ভবন এবং টিএসসির ক্যাফেটেরিয়ার সংস্কার করা। খাবার ও পানীয়ের মান 3 মাস পর পর পরীক্ষা করা। 8. শারীরিক স্বাস্থ্য সুরক্ষা। শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারকে আধুনিক এবং ন্যূনতম 100 শয্যায় উন্নীত করা। 24 ঘন্টা সেখানে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স ও চালক নিশ্চিত করা। সকল প্রয়োজনীয় ঔষধ নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কেন্দ্রীয় ঔষধাগার স্থাপন করা। প্রতিটি হলে ফার্মেসি চালু করা এবং 24 ঘন্টা খোলা রাখা। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে রাতের বেলা হল বন্ধ হওয়ার পর বাইরে চিকিৎসা সংক্রান্ত কাজে যাতায়াতের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দূর করা। 10. মানসিক স্বাস্থ্য সুরক্ষা। 9. মানসিক স্বাস্থ্য সুরক্ষা। মেডিকেল সেন্টারের আওতায় মেন্টাল হেলথ সাপোর্ট সেন্টার গড়ে তোলা এবং অনলাইন অফলাইনে সেবা প্রদান করা। নাসিরুল্লাহ সাইকোথেরাপি ও টিএসসি থেরাপি সেন্টারের পাশাপাশি থেরাপি ইউনিট বৃদ্ধি করা। শিক্ষার্থীদের মাঝে মানসিক চাপ, হতাশা, আসক্তি ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা তৈরি করা। মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা। স্বাস্থ্যবিধি, পুষ্টি, ব্যায়াম এবং মানসিক প্রশান্তি বিষয়ে কর্মশালার আয়োজন করা। 10. লাইব্রেরি, সেমিনার, রিডিং রুম এবং কমন রুম। কেন্দ্রীয় লাইব্রেরি সার্বক্ষণিক উন্মুক্ত রাখা। নতুন লাইব্রেরি ভবন নির্মাণ এবং 24 ঘন্টা খোলা রাখা। নতুন এডিশনের বই নিয়মিত যুক্ত করা। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেল ব্যবহার করে পর্যাপ্ত সংখ্যক আন্তর্জাতিক জার্নাল, স্বনামধন্য লাইব্রেরি, ই বুক, সফটওয়্যার, টুলস, ডোমেইন সহ বিভিন্ন রিসোর্সে বিনামূল্যে প্রবেশ নিশ্চিত করা। সেমিনারে আসন এবং বইয়ের সংখ্যা বৃদ্ধি করা। মেয়েদের হলে রিডিং রুম 24 ঘন্টা খোলা রাখা। প্রতিটা অনুষদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ কমন রুম নির্মাণ করা। 11. প্রকাশনা সংস্থাকে সচল করা। বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থাকে সচল করা এবং নিয়মিত বিভিন্ন বই ও গবেষণাপত্র প্রকাশ করা। মাতৃভাষায় উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ অনুবাদ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ সূচনা করা। শিক্ষার্থীদের থেকে গবেষণা প্রবন্ধ নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। 12. মুক্ত পরিসর পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ। বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া জমি পুনরুদ্ধারের ব্যবস্থা করা। অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেন মুক্ত পরিসর সংকুচিত এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখা। বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান শিক্ষার্থী ও ডাকসু প্রতিনিধিদের যুক্ত করে পুনর্মূল্যায়ন এবং সংশোধন করা। 13. সাহিত্য এবং সংস্কৃতি। হলগুলোতে নৃত্যকলা, নাট্যকলা, সঙ্গীত এবং চারুকলা শিক্ষার্থীদের চর্চার জন্য আলাদা রুমের সুব্যবস্থা করা। হল অডিটোরিয়ামগুলোতে সংস্কার এবং সক্রিয় করার উদ্যোগ নেওয়া। হল অনুষদে নিয়মিত সাহিত্য সংস্কৃতি বিষয়ক আড্ডার আয়োজন করা। সাহিত্য সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা প্রকাশ করা। সাহিত্য শিল্প বিষয়ক বৃত্তির আয়োজন করা। প্রতি বছর ঐতিহ্যবাহী লোক উৎসবের আয়োজন করা। ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষদের সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক আয়োজন করা। 14. পরিবহন। বিআরটিসি থেকে ভাড়া ভিত্তিক নয়, নিজস্ব অর্থায়নে বাস ক্রয় করা। মেরামত কারখানা সহ পূর্ণাঙ্গ পরিবহন ব্যবস্থা ও নীতিমালা গড়ে তোলা। বাসের রুট এবং ট্রিপ বৃদ্ধি করা। রাত 8টা পর্যন্ত বাস সার্ভিস চালু রাখা। শনিবারে একাডেমিক প্রয়োজন
ও পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু রাখা। বেসরকারিভাবে নয়, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আভ্যন্তরীণ যাতায়াতের জন্য শাটল সার্ভিস চালু করা। 15 ক্রীড়া, বার্ষিক স্পোর্টস ক্যালেন্ডার তৈরি করা যা একাডেমিক ক্যালেন্ডারের সাথে সমন্বিত হবে। নতুন মাঠ বৃদ্ধি এবং পরিত্যক্ত মাঠ উদ্ধার করে ব্যবহারযোগ্য করে তোলা। কেন্দ্রীয় এবং হলসমূহের মাঠ হবে শুধু খেলার জন্য, বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য নয়, এ বিষয়টি নিশ্চিত করা। কেন্দ্রীয় খেলার মাঠের ড্রেনেজ এবং লাইটিং সিস্টেম সংস্কার করা। বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম, সুইমিং পুল, খেলার মাঠ নারী বান্ধব করা। এগুলোর সময়সূচি নমনীয় করা এবং আধুনিক সরঞ্জামাদি যুক্ত করা। প্রতিটি অনুষদ এবং হলে গেমস রুম করা, যেখানে ক্যারাম, দাবা, টেবিল টেনিস সহ ইনডোর গেমসের ব্যবস্থা থাকবে। 16 পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা, নির্মাণাধীন কাজে নির্মাণ সামগ্রী যাতে ধুলা দূষণের উৎস না হয় সেদিকে খেয়াল রাখা। পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপন করা। আড্ডার জায়গাগুলিতে গাড়ি পার্কিং নিষিদ্ধকরণ, পার্কিং এর জায়গা নির্ধারণ। ক্যাম্পাসের ভেতরে যানজট ও যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে প্রক্টোরিয়াল টিমকে তৎপর করা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রয়োজন মাফিক গণশৌচাগার স্থাপন এবং প্রতিদিন রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। বিরল এবং পুরনো গাছগুলোকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া ও পরিকল্পিত সবুজায়ন করা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে জীববৈচিত্র্য রয়েছে তার ডেটাবেজ তৈরি করা। জীববৈচিত্র্য সংরক্ষণে সেল গঠন করা। মাস্টার প্ল্যান ছাড়া গাছ কাটা নিষিদ্ধ করা। 17 গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও মত প্রকাশের অধিকার। 73 অধ্যাদেশের অগণতান্ত্রিক ধারা বাতিল করে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন ও স্বাধীনতা নিশ্চিত করা। প্রশাসনিক এবং একাডেমিক কোনো কাজেই রাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চলবে না। প্রতিটি শিক্ষার্থীর মানবাধিকার, মত প্রকাশ এবং সংগঠন করার অধিকার নিশ্চিত করা। সাম্প্রদায়িক, জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল তৎপরতাকে নিষিদ্ধ ঘোষণা করা। ফিজিক্যালি চ্যালেঞ্জ তথা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব ক্যাম্পাস, শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া। 18 মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন। মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 24 গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে আর্কাইভ প্রতিষ্ঠা, গবেষণা বৃদ্ধি নিশ্চিত এবং ত্রৈমাসিক প্রকাশনা বের করা। জাতীয় আন্তর্জাতিক পরিসরে সকল গণতান্ত্রিক আন্দোলনের সংহতি, বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী অবস্থান এবং স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন করা। সকলকে ধন্যবাদ।